ডিভোর্সের পর ছোট বোনটা 10 মাসের বাচ্চা নিয়ে আমাদের বাসায় এসে উঠল। ভাবলাম বোনের বাচ্চাকে নিয়ে আমার স্ত্রী লুনার সময়টা এবার হয়তো ভালোই কাটবে, বোনটাও আমার এই বাড়িতে একটু শান্তিতে থাকতে পারবে। আমাদের বিয়ে 7 বছরও কোনো বাচ্চা কাচ্চা হলো না। বাবা বললেন, আমি বৃদ্ধ হয়েছি তো কি হয়েছে, তোদের 4 ভাই বোনকে খাইয়ে পড়িয়ে এত বড় করতে পারলে শেষ বয়সে আমার ছোট মেয়ের দায়িত্ব নিতে পারবো ইনশাল্লাহ। মাস 3 পর থেকে আমার স্ত্রী লুনার সাথে বিথির ঝামেলা হতে লাগলো। এ নিয়ে মা প্রায়ই আমার কাছে বিচার দিতেন। আমি লুনাকে বোঝানোর চেষ্টা করতাম যে আজ বিথির অবস্থা যদি তোমার হতো তাহলে কি করতে। একদিন অফিস থেকে এসে দেখি বিথি বারান্দায় বসে কাঁদছে। আমার স্ত্রী লুনা বলল, খালি তো বলো আমি খারাপ, তাহলে আজ দুপুরে মা কেন বিথিকে বকলো? বিয়ে দিয়েছে স্বামীর গড় করার জন্য, নিজের খাসলতের কারণে স্বামীর ভাত খেতে না পেরে ভাই ভাবির গাড়ি এসে উঠেছিস, তুই মরতে পারিস না? একটা মেয়ে তার এই চরম দুঃসময়ে নিজের মাকে সবচেয়ে কাছে চায়, পাশে পায়। মা কেন জানি দিন একদিন ওকে আর সহ্য করতে পারতেছিল না। রোজই কিছু না কিছু নিয়ে ঝামেলা হতো। আমার স্ত্রী লুনা মনে মনে তাতে বেশি খুশি হতো। আমি হলাম মাঝখানে দিশেহারা। ছোট বোনের এমন বিপদে মাকে সামলাবো নাকি নিজের স্ত্রীকে সামলাবো? কিন্তু মার আচরণে আমি দিন একদিন অবাক হচ্ছি। নিজের মেয়ের এমন বিপদে মার এই আচরণ একেবারে অপ্রত্যাশিত। বিথি রোজ রাতে বারান্দায় বসে বসে কাঁদে। আমরা 4 ভাই বোনের মধ্যে এই অসহায় বোনটাই ছিল পরিবার সবার চোখের মণি। তার প্রতি পরিবারের সবার আদর যত্ন ছিল অন্যরকম। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আজ সে সবার চোখের অবহেলিত, লাঞ্ছিত। আব্বার বয়স হয়েছে, বেশিরভাগ সময় অসুস্থ থাকেন, শুধু মুখটাই যা শক্ত আছে। আমার অন্য 2 ভাই বোন নিজের মতো করে আলাদা থাকে। আব্বা মাদ্রাসার শিক্ষক ছিলেন, এখন অবসরে আছেন। পেনশনের টাকা আর আমার চাকরির যথাসাম্য বেতনে কোন রকম দিন চলে যায়। মধ্যবিত্ত পরিবারের একটাই সমস্যা, তা হলো টাকা। তার উপর এখন নতুন যুগ হয়েছে ছোট বোনটা। প্রতি মাসে তার এবং তার বাচ্চার পেছনে বাড়িতে অনেকগুলো টাকা খরচ হয়। মাঝে মাঝে আমি বিদেশে হয়ে যাই খরচ সামলাতে সামলাতে। তবু যতই অভাবে থাকি, নিজের মায়ের পেটের বোনকে ফেলে তো আর দেওয়া যায় না। এই ব্যাপারটা মাও বুঝতে চায় না, আমার স্ত্রীও বুঝতে চায় না। ইদানিং বিথি আমার সামনে আসতে চায় না, সবসময় নিজেকে লুকিয়ে রাখে। আমি বুঝতে পারি ওর মধ্যে হয়তো অপরাধবোধ কাজ করে। বর্তমান ঊর্ধ্বগতির বাজারে টানাপূরণের সংসারে হুট করে 2 জন মানুষের বাড়তি খরচ নেহাতি কম না। মাসে এসে আজ বেতন পেলাম। বিথিকে ডেকে জিজ্ঞেস করলাম, কি রে, কই থাকিস সারাদিন? সবসময় এমন মন মারা হয়ে থাকিস কেন? মা আর লুনা ছাদে গেছে শুকনো কাপড় আনতে। আমি বাজারে যাব, কিছু লাগবে তোদের? লাগলে বল, মা আর তোর ভাবি জানতে পারবে না। বোনটার মুখের দিকে তাকানো যাচ্ছে না, চেহারার কি হাল হয়েছে। চিন্তায় রাতের পর রাত না ঘুমিয়ে চোখ দুটো কঠোরভাবে ভিতরে ঢুকে গেছে। চাঁদ মাখা মুখটার কি স্ত্রী হয়েছে। দুধের আলতার গায়ের রং ছিল আমার বোনটার, অথচ ডিভোর্সের এই কয়েক মাসে যেন পাতিলের তলায় রূপ নিয়েছে। ও ঝরঝরে কেঁদে উঠলো, বলল, ভাইয়া মেয়েটার জ্বর 2 দিন থেকে, বুকের দুধ ছাড়া বাড়তি কোনো খাবার মুখে দিতে পারি না ভয়ে। মা ফ্রিজ লক করে রাখে, ভাবিও নিষেধ করেছে ওনাকে না বলে যেন কোনো কিছু না ধরি। তার কান্না বড় কণ্ঠে কথাগুলো শুনে আমার চোখ ভিজে এলো। তাকে সান্ত্বনা দিয়ে বললাম, চিন্তা করিস না বোন, মানুষের খারাপ সময় আজীবন থাকে না, রাত যত গভীর হয় ভোর তত নিকটে আসে। আমি বাজার থেকে তোর মেয়ের জন্য কিছু খাবার দাবার নিয়ে আসবো, তুই তোর খাটের নিচে লুকিয়ে রাখিস, কেমন? বাবার বুলের খেসারত আজ বোনটাকে দিতে হচ্ছে। কত করে নিষেধ করেছি, কোনো বিদেশি ছেলের কাছে বিথিকে বিয়ে দিও না। মার অতি চালাকি আর লোভের কারণে বাবা আমাদের ভাই বোনদের কথা অগ্রাহ্য করে ছেলের কোনো খোঁজ খবর না নিয়ে তৈরি করে করে বিয়ে দিয়ে দিল। বিয়ের কিছুদিন পর জানতে পারি ছেলের কোনো লেখাপড়া নেই, তার উপর নেশা করে। সৌদি থেকে দেশে এসে কয়েকদিন রমরমা চললেও এখন দাঁড় কার্য করে নেশা করে। বিথি কিছু বললে গায়ে হাত তোলে, বিথিকে অকট্য ভাষায় গালিগালাজ করে। টাকার বিনিময়ে বাজে বন্ধুদের বাড়িতে এনে বিথিকে বলে তাদের মনোরঞ্জন করে খুশি করতে। বিথি রাজি না হওয়াতে তাকে মারপিট করে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। গত মাসে একটা বড় কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছিলাম। আজ HR থেকে ফোন করে কনফার্ম করলো আগামী মাসে জয়েনিং, স্যালারির বর্তমানের দ্বিগুণ। আমার কেন জানি মনে হচ্ছে প্রায় দ্বিগুণ স্যালারির জবটা বিথি আর তার মেয়ের জন্যই হয়েছে। না হয় গত 12 বছরে আমি মনে হয় 12টা ইন্টারভিউ ফেস করেছি। অনেক ভালো ভালো ইন্টারভিউ দিয়েও 10% বাড়তি স্যালারি কোথাও ঢুকতে পারলাম না। অথচ এখন কোন রকম প্রস্তুতি ছাড়াই হঠাৎ ইন্টারভিউ ফেস করে চাকরি হয়ে গেল, তাও আবার দ্বিগুণ স্যালারিতে। অবিশ্বাস্য ব্যাপার।